নমস্কার। ২৪ ঘণ্টা আগে সিপিআইএম এর সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৪ ঘণ্টা পরে সেই সমাবেশ কেন্দ্রিক বক্তব্যের জবাব দিল বিজেপি। কার্যত জবাব মুখ্যমন্ত্রী দিলেও দলের তরফে জবাব আজ মিলেছে। বিজেপির প্রদেশ কার্যালয় কুশাভাব ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকারকে পাশে নিয়ে মূলত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দলের তরফে জবাব দিয়েছেন সিপিআইএমকে। সেই সিপিআইএম এর পাল্টা জবাবে কি বক্তব্য আসবে সে না হোক পরের বিষয়, তবে এই কথা অনেকেই বলা বলি করছেন যে রাজ্যে যে সিপিআইএম কর্মসূচি সংগঠিত করছে কার্যত তাকে ঘিরেই সিপিআইএম এর সমাবেশকে ঘিরে বিজেপির অন্দরে চর্চা চলছে, রাজনৈতিকভাবে আলোচনা চলছে। সেদিক থেকে এই আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফেও। আর যে বক্তব্য দেওয়া হয়েছে কার্যত সিপিআইএম এর বিভিন্ন স্তরের নেতৃত্ব, একেবারে পলিটব্যুরো সদস্য থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্যের পাল্টা জবাব কিংবা খণ্ডন বিজেপি নেতৃত্ব করেছে। যদিও ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনেকটা বিষয় বেরিয়ে এলেও তার সঙ্গে দলের তরফে সুব্রত বাবু আরো অনেক কিছু যুক্ত করেছেন। আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক বিচার বিশ্লেষণ, রাজনৈতিক ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন, আমাদের সঙ্গে নানা বিষয়ে মতামত দেন, তারা অনেকেই জানেন যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতিতে, যে বিরোধীরা কি বলল, শাসকই বা কি বলছে। আপনার মতন করে আপনি যখন বলছেন আপনার ভাবনা কি, আপনার কথাগুলোর সঙ্গে রাজনৈতিক অঙ্গনের কথার কি মিল রয়েছে, ইত্যাদি নানা বিষয় নিয়ে আপনারা কথা বলবেন, আমাদের সঙ্গে আলোচনা করবেন। তবে কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, রাজনৈতিক সৌজন্যতায় শিষ্টাচারে এই অনুষ্ঠান থেকে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, সেই প্রত্যাশা শুরুতে রইল। তার পাশাপাশি আমরা এই কথা বলছি, আপনি একটি দলের মতামত ব্যক্ত করবেন, অবশ্যই করতে পারেন। তার অর্থ এই নয় যে অন্য কোনো দলকে হেওয়া প্রতিপন্ন করবেন এই লাইভ অনুষ্ঠানে, অন্যভাবে কথা বলবেন। আমরা সব দলের নেতাদের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল, সমানভাবে গুরুত্ব দেই এবং অবশ্যই তারা তাদের রাজনৈতিক বক্তব্য রাখে। আমরা আমাদের আয়োজন থেকে শুধু কথাগুলো বলি আপনাদের প্রত্যেককে নিয়ে। সেদিক থেকে আজ যে বক্তব্য সুব্রত বাবু রাখলেন কার্যত তার জবাব বা তার আগে পর্যন্ত যে বক্তব্যগুলো সিপিআইএম রেখেছে তা নিয়ে একটা রাজনৈতিক বিচার বিশ্লেষণ চারদিকে চলতে রয়েছে বা এখনো চলছে। এবং সেই বক্তব্য থেকে যদি বলা যায় যে রাজ্যে খুব আলোচনা শুরু হয়ে গেছে, সিপিআইএম সমাবেশকে কতটা সফল করতে পারলো, রাজনৈতিক বিচার বিশ্লেষণ অবশ্যই সেদিক থেকে বিজেপি করছে, এই কথাগুলো বোধহয় খুব গুরুত্বপূর্ণ। আমরা সেদিক থেকে বলছি বা এখনো বলছি, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন অবশ্যই আপনি গুরুত্ব দেবেন এবং সেই সঙ্গে সুব্রত বাবুর বক্তব্য আমরা শুনি। গতকাল এ রাজ্যে যে রাজনৈতিক দল ৩৫ বছর শাসন ক্ষমতায় ছিল এবং যাদের ৩৫ বছরে শাসন পরিচালনার মূল লক্ষ্যই ছিল বা উপাদান ছিল গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে, করাপশনকে পাথেয় করে, মানুষের অধিকার হরণ করে, মানুষকে গরিব থেকে গরিবতর করে দেয়া এবং বাধ্যতামূলকভাবে বঞ্চনার অবসানের আশার কথা বলে তাদের মিছিলের লাইন লম্বা করা এবং তাদের সঙ্গে যেতে বাধ্য করা, ছলে বলে কৌশলে। এই অবস্থা থেকে রাজ্য যখন বেরিয়ে এসছে 2018 সালে এবং 2018 সাল থেকে বর্তমানে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যখন স্বচ্ছতার নিরিখে অন্তোদয় থেকে শুরু করে প্রান্তিক অংশের মানুষ, পাহাড় সমতল সব জায়গায় উন্নয়নের নতুন দিশা নির্দেশিত হয়েছে, নতুন ভাবে রাজ্যটা গড়ে উঠছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা দেশের অন্যান্য সমস্ত উন্নত রাজ্যের সঙ্গে সমান পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য যখন সব দিক থেকে তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে একটা ঐতিহাসিক স্থান অর্জনের পথে ক্রমশ মসৃণভাবে এগিয়ে চলেছে, সেই জায়গায়
মানুষকে বিভ্রান্ত করার জন্য, যেমন করে আমরা বলি চোখ থাকতে চোখ বন্ধ থাকে কারণ, কিংবা অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে থাকেন, সেই ধারা বজায় রেখে গতকাল সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশে প্রকাশ কারাত মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় থেকে শুরু করে যারা যারা বক্তব্য রেখেছেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং রাজ্যে এই উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না, রাজ্যের প্রগতি বিরোধী শক্তি যারা রয়েছেন তাদেরকে কি করে অক্সিজেন দেয়া যায়, তাদেরকে ছলে বলে কৌশলে বিভ্রান্ত করে কিভাবে রাজ্যে একটা নতুন ভাবে অরাজক পরিস্থিতি বা নৈরাজ্য তৈরি করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে নিয়েই তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন। প্রকাশ কারাত ওনার সামনে ত্রিপুরা রাজ্যের সিপিআইএম এর যারা নেতৃত্ব রয়েছেন ত্রিপুরাকে কতটা প্রকাশিত করেছেন সেটা সন্দেহে। যে বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন, এই বিমানবন্দরে ভারতবর্ষের অন্যতম উন্নত বিমানবন্দরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে তো অবশ্যই একমাত্র বিমানবন্দর, যেটা ইতিমধ্যেই কাস্টমস বিমানবন্দরেরও স্বীকৃতি পেয়েছে এবং যেটা আন্তর্জাতিক বিমান উড়ানের জন্য ভারত সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং এই ধরনের অত্যাধুনিক পরিষেবাযুক্ত বিমানবন্দর দেখেও ওনার প্রথম মনে হলো না যে ত্রিপুরায় নতুন কিছু হচ্ছে। আমাদের রাজ্য ছোট্ট হতে পারে, কিন্তু এদের যে পলিসি ছিল ডিভাইড এন্ড রুল, ডিপ্রাইভ এবং করাপশনের মাধ্যমে মানুষের যাতে কোনোভাবেই অর্থনৈতিক উন্নতি না হয় সেটাকে সুনিশ্চিত করে সেটাকে নিয়ে রাজনীতি করা, তার বাইরে বেরিয়ে এসে আমাদের বর্তমান সরকার অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাকে স্লোগান না রেখে এটাকে নীতি হিসেবে গ্রহণ করে, যেমন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন, সেই ধারা বজায় রেখে কাজ করছে। 2018 আগে ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়ক একটা ছিল, আজকে 6টা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে চলছে এবং তার সঙ্গে আরো 4টা জাতীয় সড়কের কাজ শুরু হতে চলেছে। ত্রিপুরার মতন প্রান্তিক ছোট রাজ্যে 10-10টা জাতীয় সড়ক, তারপরেও এদের চোখে উন্নয়ন চোখে পড়ে না। ত্রিপুরা রাজ্যে ডেন্টাল মেডিকেল কলেজ, সংস্কৃত কলেজ থেকে শুরু করে বিভিন্ন রকম কলেজ ইউনিভার্সিটির ক্রমশ এখানে এডুকেশন হাবের মতো একটা জায়গা যখন তৈরি হচ্ছে তখন তাদের সামনে উন্নয়ন চোখে পড়ে না। ত্রিপুরার মানুষের গড় আয় যেখানে 74-75 হাজার টাকা থেকে বেড়ে 2017-18 যেটা ছিল 1,78,79,000 টাকায় বর্তমানে পৌঁছেছে, তখন এদের মনে হয় কাজ নাই খাদ্য নাই বলে চিৎকার করছেন ওনারা। কারণ ওনারা যে রাজত্বটা করেছেন ত্রিপুরায় সেটাকে একটা নাইরাজ্য একটা নৈরাজ্য কায়েম করেছিলেন ত্রিপুরায়, এবং সেই নৈরাজ্য এবং নাইরাজ্যের যে বাতাবরণ তারা তৈরি করেছিলেন সেই জায়গা থেকে এরা এখনো বেরিয়ে আসতে পারছে না। চাকরি নাই বলে বেকারদের উস্কে দিচ্ছেন। তথ্য নিয়ে কথা বলুন, বিরোধী দল করেন, আপনাদের জনগণের কাছে যেতে হবে এইভাবে বিভ্রান্ত করা এবং এইভাবে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু, এবং মানুষকে মানুষ বলে জ্ঞান না করা, তার জন্যই কিন্তু 2018-তে আপনাদেরকে সমূলে উৎপাটিত করে দিয়েছে জনগণ। শেষ কথা জনগণ বলবে, সরকারের মধ্যে তো সেই রকম উপানন্দকতা
কিংবা সেই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চলছে না, কারণ সরকার যখন হয় সেটা জনগণের সরকার হয়, দলের সরকার হয় না। এটা ভারতীয় জনতা পার্টির সরকার ভালো করে জানে। আর গণতন্ত্রের কথা যারা বলেন তাদেরকে দুটো গানের লাইন আমি মনে করিয়ে দিয়েছি। 2018 নির্বাচনের আগে আপনাদের সিপিএম এর গানের মূল লাইন কি ছিল আমি মনে করিয়ে দিই, আপনারা শুনলেন আবার প্রয়োজন। শান্তির এই রাজ্যটাতে পাকায় যদি গন্ডগোল, এই মাটিতে ফুটতে দিতাম না তো এবার পদ্ম ফুল, ফুটতে দিতাম না তো এবার পদ্ম ফুল। এই ছিল অ্যাডামেন্ট। মানে যেন তেন প্রকারের লোক ত্রিপুরা রাজ্যের কোনো পরিবর্তন আসতে দেওয়া হবে না, এই বার্তা ছিল গোটা রাজ্যে। কিন্তু শেষ কথা কে বল? জনগণ বলেন শেষ কথা। আপনারা যতবার বলেছেন ফুটতে দিতাম না তো পদ্ম ফুল, ততবার জনগণ বলেছে ফুটিয়েই ছাড়বো পদ্ম ফুল। এবং 18 সালেও পদ্ম ফুল ফুটিয়েছেন, 23 সালেও পদ্ম ফুল ফুটিয়েছেন, আগামী আরো কয়েক দশক পদ্ম ফুল জনগণ ফোটাবেন। কারণ রাজ্য সরকার যতদিন, আমাদের স্থির বিশ্বাস ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি, এটা সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করবে। এবং যতদিন এই কাজের ধারা বজায় থাকবে, জবাবদিহি সরকার হয়ে থাকবে, জনগণের সরকার হয়ে থাকবে, অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপদ যারা, তাদের সুযোগ সুবিধা যতদিন পৌঁছে দেওয়া যাবে, ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে 4 লক্ষ। হ্যালো হ্যালো, আপনারা তো শুধু ভাষণ দেখাচ্ছেন, লাইভের মধ্যে তো ভাষণ তো আমরা দেখছি, বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি, ওনাদের ফেসবুকে দেখছি, বললাম 2-3 বার। আমি বলছি যে এয়ারপোর্ট আর জাতীয় সড়ক দিয়ে কি উন্নয়ন হয় নাকি? মানে বললাম যে প্রকাশ কাজ এসেছে, কত সুন্দর এয়ারপোর্ট, এই রাজার নামে উদ্বোধন করা হয়েছে, জাতীয় সড়ক হয়ে গেছে। মূল কথা হলো বেকার সমস্যা, কর্মসংস্থান, নিয়োগ কর্মচারী ওনাদেরকে নিয়মিতকরণ, রোজগুলির যে ফান্ড যারা চুরি করেছে, ডাকাতি করেছিল, ওনাদেরকে ধরে আনা। তারপর বছরে 50,000 না 20,000 তো চাকরি দেওয়ার কথা। এগুলি আপনারা এইসব যে বিভিন্ন দলীয় যে মুখপাত্ররা ভাষণ দেয়, ওনারা তো হাতে হাতে মোবাইলে এসে যায়। আমার কথা মুখ্যমন্ত্রী বলছেন এয়ারপোর্ট থেকে প্রকাশ কাজ এসেছেন, আরে প্রকাশ ওনারা বিআইটি লোক, ওনারা একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, ভারতীয় নেতা ওনারা। সাধারণ মানে কি সবাই কি রেলে যাচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে, নাম পরিবর্তন করে আগে ছিল আগরতলা এয়ারপোর্ট, এবং মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। আন্তর্জাতিক তো হলো না, আন্তর্জাতিক লেখা হয়ে গেছে। কৈলাসহরের এয়ারপোর্ট কোথায় গেল, কমলপুরের এয়ারপোর্ট কোথায় গেল? তারপর 18 আগে ছিল ধলাই জেলার নালকাটাতে নেরামেক, নর্থ ইস্টের যে ফলের যে প্রক্রিয়াকরণ কারখানা, ধলাই জেলা কুম্ভের সাথে, এগুলি কোথায় গেল? তারপর আরো বিভিন্ন কিছু আছে। শুধু এয়ারপোর্ট দিলে আগরতলা এয়ারপোর্টে কজন ব্যবহার করে? রেল যাতায়াত হচ্ছে, এগুলি তো জাতীয় সড়ক, এগুলো 2011 সালের মানে কি বলবো প্রজেক্ট ছিল, শুনেছিলাম। শুধু বাস্তবায়িত করা হয়েছে। বেকার সমস্যা এখনো সময় আছে। আমি কিন্তু সিপিআইও করি না, বিজেপিও করি না, কোনো গেম সমস্যা করি না, কিন্তু এখনো সময় আছে এসব আসনবাজি বাদ দিয়ে বাস্তবে আসার জন্য, সাধারণ জনগণের যে চাওয়া পাওয়া, এগুলিকে বাস্তবে পরিণত করার জন্য। ঘরে ঘরে নল, ঘরে ঘরে জল। আমি পরিষদ কমাগার থেকে বলি, আরো কোনদিন আমি আপনাকে বলেছিলাম জল নেই, জল মানে যাচ্ছে না আমাদের এলাকা অনেক জায়গায়। এগুলি বাসন বাড়িতে কেউ ভয় পায় না এখন, আর কেউ মনে ওনাদেরকে ওনাদের বাসনকে পাততে হলে গুরুত্ব দেন। বাদ না থাকলে এইসব এয়ারপোর্ট দিয়ে আর ন্যাশনাল হাইওয়ে দিয়ে সাধারণ জনগণের কিছুই হবে না। এখনো সময় আছে, বাস্তবে আসুন আর নিজেদের পেট ভরা বন্ধ করুন। ধন্যবাদ। ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে 4 লক্ষের উপর মানুষ সামাজিক পেনশন পাচ্ছে। আগে পেনশন কত পেত বললে তো কয়েক ঘন্টা বলা যাবে। 300 টাকা, 500 টাকা, 700 টাকা, 1 লাখে প্রথমত 1000 টাকা, পরে 2000 টাকায় পেনশন পৌঁছে গেছে সব মিলিয়ে। এবং সেই পেনশনে আরো মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্পে আরো 34,000-এর উপর নতুন পেনশন প্রাবক যুক্ত হয়েছে। কাজে সামাজিক পেনশন থেকে শুরু করে একই খাদ্য, এই বন্যার পর 10 কেজি করে চাল ফ্রি দেওয়া হচ্ছে। কোথায়?
সেই বিষয়গুলি নজরে পড়ে না? খাদ্য নেই, কাজ নেই বলে যারা চিৎকার করেন, কোথায় খাদ্যের অভাব, কাজের অভাব, আবার আগ বাড়িয়ে এটাও বলেন সন্তানও নাকি বিক্রি হয়। আমি জানি না কি করে বলেন। ওই যে বললাম অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে, এক বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না, এক ঘ্যান ঘ্যান করেই চলেছেন দিনের পর দিন। কাজে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সচেতন গণতন্ত্র প্রিয় মানুষ যারা রয়েছেন তাদের সবার কাছে বিনম্র অনুরোধ করব, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ত্রিপুরায় সবার উন্নয়নের জন্য গরিব কৃষক থেকে শুরু করে যুবক মহিলা থেকে শুরু করে সবার জন্য রাজ্য সরকার যে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, সকলের সমন্বয়ে সেই বিকাশের ধারায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য রাজ্য সরকার যখন কাজ করছেন, তাদের কুচক্রীপনায়, তাদের বিভ্রান্তিতে এবং তাদের প্ররোচনায় পা দিয়ে নিজেদের এবং রাজ্যের জন্য কোন রকম নেতিবাচক হ্যাঁ বলছিলাম এই জাতীয় সরকার 5টা 6টা না একটা দিয়ে কিন্তু আমাদের বের করবে না। কারণ যেটা দরকার এটা না করে জাতীয় সড়ক ওই গ্রামের কি কি গ্রুপ জানি আছে এইসব দিয়ে কিন্তু আমাদের হবে না। সেটা দরকার, এটাই দরকার। এসব বলে মানুষের আপনি শিক্ষক হিসেবে আপনার কিন্তু একটু বক্তব্য রাখা ঠিক না। আমি আপনাকে ভালোভাবে চিনি, আপনি দুদিন পর পর তার সামনে আসবেন, মন গড়া কিছু বক্তব্য করবেন, এটাও ঠিক না। আমরা টিভি-4 মাধ্যমে যা কিছু বলা বক্তব্য আমার, কিন্তু দায়িত্ব কিন্তু টিভি-24 নেয় না। তারপরেও আমাদের মনে অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা বলতে পারি না দায়বদ্ধতার কারণে। কালকে যে সমাবেশটা হলো অমরপুর, করবুক, কন্ডাছড়া, রূপসাবাড়ি থেকে একটা গাড়িও আসতে দিল না। আজকে সাবুন দিকে যে গাড়িগুলি যাওয়ার যেতে পারলো না, রেলটা যদি না থাকতো আরো কোনো অবস্থা। কারণ পরশুতে রাত্রেবেলা যে রেলটা গেল, রেলে কি পরিমাণ লোক ছিল, এটা রেলের টিকেটের কাউন্টারে যিনি আছেন প্রত্যেকটা স্টেশনে তারাই বলতে পারবেন কি পরিমাণ টিকেট বিক্রি হয়েছে। আর এই 29 তারিখে যেটা হয়েছে ওরাই বুঝতে পারবে। সুতরাং গাড়ি বন্ধ করে কোনো কারণ ছাড়া এভাবে কিন্তু মানুষকে রোকা যায় না, এটাই বলার ছিল। ধন্যবাদ। কোন রকম নেতিবাচক বিপদ ডেকে আনবেন না। রাজ্যের উন্নয়নে আপনারা শরীর থাকুন। যেখানে রাজ্য সরকারের ভুল হলে সেটা বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু তাদের প্ররোচনায় নমস্কার, কে বলছেন? রাজ্যের উন্নয়নের প্রতিবন্ধকতা। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ নমস্কার। সমাবেশের চর্চা শাসকের ঘরে আজকের যে আলোচনা, তো আমি প্রথমে বলবো শাসক তো যারা থাকে তারা তো বিরোধীদের জায়গা দিতে হয়। গণতন্ত্র প্রিয় মানুষ, প্রথমে মানুষ দরকার গণতন্ত্র। তো কাল থেকে সমাবেশ হলো আগরতলায় একটা দলে, সমাবেশ হবে বেছে নেবে তাকে ভালোবাসে, কোথায় গেলে মানুষের ভালো হবে। হ্যাঁ, কিন্তু কালকে যে নোংরামি করলো শাসক দল, আমরা আপনাদের টিভির মাধ্যমে দেখলাম, গাড়ি বন্ধ, রাস্তা রক্ষা করলো, মারপিট করলো। কোন সংস্কৃতি? মানুষ বসবে, মানুষ বেছে নেবে কে ভালো কে খারাপ। হ্যাঁ, এই অসভ্যতামি নোংরামি করে টিভির সামনে যারা মুখ নিয়ে কথা বলতে আসে, আজকে যে দেখলাম এখন যে একজন কথা বলছে, উনি তো আপনাদের পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে দেখলাম উনি উদয়পুরের কোন একটা স্কুলের মাস্টার ছিলেন, ওখানে তার কি কেলেঙ্কারি হলো। কিছুদিন আগে আরেকটা কি শুনলাম। তো এইসব করে লাভ হবে না। মানুষ বুঝে, এই ত্রিপুরার মানুষ সচেতন মানুষ, শান্তিপ্রিয় মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ। এখানে গণতন্ত্র আছে, মানুষের বাক স্বাধীনতা আছে, মানুষ চলার কথা মানে টাকার রাস্তা পাবে সেখানে যাবে। নেতা কি বলবে? নেতাদের কথায় এখন আর মানুষ পাত্তা দেয় না, কোনো দলেরই না। মানুষ চায় শান্তি সম্প্রীতি
শান্তি ভালোবাসা, মানুষ বাক স্বাধীনতা, গণতন্ত্র প্রিয় মানুষ, গণতন্ত্র চায়, এইটাই কথা। এই আজে বাজে কথা এই কি আর বলবে, এটাই কথা। আমরা শান্তি চাই, গণতন্ত্র চাই, সবার সবার, ধর্ম বর্ণ জাতি কোনো কিছু না, সবার ঊর্ধ্বে হলো মানুষ। আমরা মানুষ, আমরা ভালো ভালো থাকতে চাই, এটাই আমাদের কাম্য, এটাই কথা। নমস্কার। ভালো। উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করার নমস্কার, কে প্রয়াস, বলছেন? তার থেকে উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করার যে প্রয়াস, তার থেকে আপনারা নিজেরা সচেতন থাকুন, সাবধান থাকুন। রাজ্যের উন্নয়নে আপনারা শরীক আছেন এবং আপনাদের হাত ধরে সবার সম্মিলিত প্রয়াসে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অর্জন আমরা খুব সহসাই সেই লক্ষ্যে পৌঁছে যাব। এই কোটি কথা বলে আমার কথা বলা শেষ করলাম, আপনাদের যদি কোনো কিছু থাকে। কাজেই মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে কথাবার্তা বলছেন, এবং সঙ্গে তারা কি বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তথ্য দিয়ে বলছেন কত চাকরির পোস্ট খালি আছে। আমি ওনাকে পাল্টা তথ্য দিচ্ছি, 29,000-এর উপর চাকরি এখন পর্যন্ত হয়ে গেছে, তার মধ্যে 20,000-এর মতো চাকরি হয়েছে রেগুলার বিভিন্ন ডিপার্টমেন্টে, আর 16,000 চাকরি পাইপলাইনে রয়ে গেছে। কত বছর? গত 7 বছর প্রায়। এই মানুষকে বিভ্রান্ত করার জন্য এদের যা যা করার সবকিছু ওনারা করছে। সেই সঙ্গে ওনারা কি বলছেন, ত্রিপুরায় ডেমোক্রেসি নেই। ডেমোক্রেসি আপনাদের থেকে শিখতে হবে। আপনাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা কি? Its aim is socialism and communism through the establishment of the state of dictatorship. নমস্কার, কে বলছেন? আপনাদের মুখে গণতন্ত্র। নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস। তারপরে রাজনীতির জন্য বলবেন। হ্যাঁ, বলুন। আমার বিজেপিকে নিয়ে তো আমরা আতঙ্কে আছি। আমরা সামাজিক সংগঠন চালাই, এবং যারা কাছের লোকদেরকে নিয়ে মূল নিবাসী নিয়ে মুখ দেওয়ার কথা আপনাকে বলতে চাইছি। আমরা যারা মূল ভারতীয় তাদের আমরা সামাজিক সংগঠন চালাই। এদেরকে নিয়ে বইয়ের দাঁড়াইছে টিভিকে নিয়ে আর মনমাদিকে নিয়ে, কারণ তারা নিজস্ব সংবিধান এবং নিজস্ব সবকিছু সব বজায় রাখতে ভারতবর্ষে, এবং একটা পতন হইতেছে। তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবো। হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে এদের যে অত্যাচার বিষয়ে 1 বছর আগে আমাদের উপরে বর্বর অত্যাচার আমাদের উপরে, এটা হয়তো নিশ্চয়ই আপনারা ইতিহাসটা প্রকাশ হলো ভারতবর্ষে, তাদের ইতিহাস, তাদের কুকার্যকলাপ, তাদের লোক আমাদের যে ভারতবর্ষ দখল করতেছে, এগুলি প্রকাশ করা পাইল সাধারণ মানুষের কাছে। আপনারা জানেন, সাংবাদিকরা জানেন, আমরা কিন্তু লোকেরা জানি। এখন কষ্ট হইল সিপিএম এদেরই লোক, সিপিএম এর যে নেতারা উচ্চ বর্ণে যারা নেতারা দিল্লি এদেরকে কিন্তু আমরা সন্দেহ হয়ে যাচ্ছে যে তাহলে আমার কুপরামর্শকদের সিপিএমকে প্রথমটা একবার কুপরামর্শ দিচ্ছে প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী বানাইছে না, তারা সমাজ ব্যবস্থা ওরা উল্টে থাকতেই
সমান জাতির ঊর্ধ্বে থাকতেই বলছে, যার লেগে তারা প্রধানমন্ত্রী করেছে। তো এখন যদি ভয়ানক পরিস্থিতি এই আর্য বিদেশিরা করতে চায়, বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে চায়, তাহলে ওরা কি অনুমতি বিদেশ থেকে লোকের এসসি এসটি ওবিসি মাইনরিটি সব লোকের এই আইনের বিরুদ্ধে লড়াই করে এবং তাদেরকে রুখবো, তাদের না রুখলে আবার এই বর্বর অত্যাচার 100 বছর আগে যেরকম ভাবে স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক স্বাস্থ্য রুজি রোজগার সব দিকে সব কিছু আয়ত্ত করে নিচ্ছে। মুড়ি মুক্তা খোলা ধানার মুড়ির মধ্যে স্টকে আছে জায়গা যেমন স্কুলের নাম ইনস্টিটিউট যা দখল করে নিচ্ছে। এইগুলি পুনরুদ্ধার করা তাদের থেকে মুশকিল হয়ে দাঁড়াবো এবং আপনারা আবার গুলাম মানে নিব আমার জীবনের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সমাজকে সাবধান করতে সাহায্যের মাধ্যমে যারা নেতা আছে মনোবাদী বিশেষ করে আর্য ব্রাহ্মণদেরকে যেন চেষ্টা করে তাদের বিরুদ্ধে যাতে গুলির মতন লড়াই করে। তারা যদি হিন্দু রাষ্ট্র ঘোষণা করে তাদেরকে ঘর ঘর থেকে যাতে তাদের বাড়িতে দেওয়া হয় এই আর্য ব্রাহ্মণদের। এটাই বলার আপনার মাধ্যমে তাদেরকে যেন শান্তি আসনে দেওয়া হয়, ভারতবর্ষ থেকে একদম বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। সমস্ত এসটি এসটি ওবিসি মাইনরিটি এবং কায়স্থ যারা জেনারেল তাদের কাছে আর্য করে অনুরোধ করছি, ব্রাহ্মণদের এরকম করে দিচ্ছে। আমরা ভারতবর্ষ আজও বিস্তারিত দূরে আছে। যদি আজকে তারা আমেরিকা থাকতো, লন্ডনে থাকতো, বিভিন্ন রাষ্ট্রে থাকতো, তাদের রাষ্ট্রের অবস্থা এরকম হলে আর আমেরিকা ফ্রান্স জাপান জার্মান যে উন্নত আমরা একটা এই উন্নতি থাকবো না যদি আমাদের দেশে না ঢুকতো, তারা যদি শাসক শাসন যদি না করতো। মুরগি যদি কিছু লোক আছে এবার লোকে লালচে ব্যক্তিগত লোক লালচে তাদের সাথে মাঠ হয়ে না করে যার লেগে তারা দেশটারে বরবাদ করতে তারা চেষ্টা করবে নিজের সুখের লেগে। আমরা ভাবি আমরা গরিব আমরা মানুষের ভালো আছে সমাজে। নমস্কার, কে বলছেন? তারপরে রাজনীতির জন্য বলবেন। বলছিলাম যে সিপিএম এর সমাবেশের পর শাসকের চর্চা, শাসক না ত্রিপুরার যতটি দল আছে সবাই চর্চা করছে, আরো নতুন নতুন দল তৈরি করার জন্য চর্চা চলছে। তো আমার ব্যক্তিগত ভাবে একটা দাবি ত্রিপুরা রাজ্যের আম জনতা সমস্ত মানুষদের জন্য, আমরা যখন বাজারে যাই একটা বেগুন কিনবো, বেগুনের দোকান আছে 50টা 100টার মতো, তো সব দোকানটা দেখতে হবে বেগুন ভালো খারাপ মন্দ না, 2টা দোকান বা 3টা দোকান দেখলেই চলবে। আমার মনে হয় 2-3টা দোকানের বেশি যদি দেখা হয় তাইলে এটা হবে পাগলের পেল্লা। 2-3টা দোকান দেখলে বুঝতে পারবো বেগুনগুলি ভালো খারাপ মন্দ। ত্রিপুরা রাজ্যের অবস্থাটা এরকম হচ্ছে, আমরা কি দেখলাম, কংগ্রেসকে দেখলাম 2টা আমাদের প্রিয়, সিপিএম কে দেখলাম 35 বছরের ব্যাপার, আর বিজেপিকে দেখলাম আমরা 6 বছরের ব্যাপার। তো এটার মধ্যে বিবেচনা করে মানুষ আগামী দিনে দাঁড়িয়ে মানে চলার রাস্তা ধরা উচিত আমার মনে হয়। যারা পাহাড়িরা একটু মাঝে তারা প্রধানমন্ত্রী এবং ভালো মানে প্রধানমন্ত্রী দিশা নিয়ে ওরা কিন্তু মতিভ্রম হয়ে ত্রিপুরা রাজ্যটাকে চেঞ্জ করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী এসে বলেছিলেন বছরে 50,000 চাকরি দিবে, কর্মচারীদেরকে 7ম বেতন কমিশন দেবে, বেকারদের কর্মসংস্থান দেওয়া হবে, রেগা থেকে আরম্ভ করে কোনো কিছুই তাদের এইসব বাদ ছিল না বলার জন্য। সমস্ত কিছুই ওরা বলছিল এইমস হসপিটাল বানাবে, আরো অনেক কিছু বলেছে। এটাতে করে যে মানুষ সবাই জানেন, এবার পাহাড়িরাও জানেন, তাদের রাজ্যভাগের পরিকল্পনাও করেছিল। তার মধ্যে বিজেপি একটা দল বের করেছিল, সেটা তীব্রামতা। যখন নির্বাচন করতে গেল তীব্রামতা কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলছে, কারণ পাহাড়িরা কিন্তু বিজেপিকে পছন্দ করতো না তাদের জুমলার কারণে, মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতির কারণে। তখন তীব্রামতা সঙ্গে নিয়ে তারা মানে একটা বিকল্প চিন্তাধারা করেছিল। দেখা গেল যে তীব্রামতা তুলে তুলে বিজেপির লোক একযোগ শেষ পর্যন্ত তাদের মন্ত্রিসভাতেই যোগ দিয়ে গেল এবং তাদের তীব্রামতার মধ্যে বহু নেতা মন্ত্রীরা
টাকা খেয়ে, হ্যাঁ, বিজেপি থেকে তারা যা খুশি তাই করে। এবার চিত্রামতা দেখা গেল বামফ্রন্টের মিছিলের মধ্যে বেশিরভাগ ওই চিত্রামতার থেকে ভেঙে বামফ্রন্ট, ওই যে পূর্বের যে বামফ্রন্ট ছিল সেই বামফ্রন্ট হয়ে আবার জনসভায় কাজ করে। এই দেখেই বিজেপি কিন্তু চক্ষু চরক গাছ, বিজেপি নয় সমস্ত দলেরই চক্ষু চরক গাছ হয়ে গেল। কেন আবার সিপিএম আবার পুনরায় তাদের দলে গেল? আরে মানুষ তো চিনতে পারছে কোন দল ভালো কোন দল খারাপ। বেগুনের প্রল্লাদ দিয়ে তো আপনাকে বুঝালাম যে 2-3টা দল দেখে মানুষ বুঝতে পারে কোন দলটা ভালো। এখন ট্রাইবেল কি এতই বোকা ছিল যে ত্রিপুরার যে দলগুলির কোন দলটা ভালো, মানে খারাপ তো সবাই, একটা তো ভালো হইবে, একটু হচ্ছে ভালোই বলছে, একটু যেটা ভালো সেটার দিকে তারা আইছে। এখন কি দেখা গেল যে কিছু লোক আছে, সুস্থা লোক, যে একটা দল করে 2জন দিয়ে দল করিবে, 3জন দিয়ে দল করবে, তাদের সঙ্গে যেতে হবে। মানুষ কি পাগল? মানুষ কি বোকা? মানুষের কি তারপরে রাজনীতির জন্য বলবেন, বলুন। সাধারণ জনসাধারণের জন্য আমি একটা প্রশ্ন রাখছি, যদি ডেমোক্রেসি না থাকে, ওনারা গোটা রাজ্য জুড়ে ওনারা কংগ্রেস কিংবা যে কোনো দল কি করে প্রতিদিন, হ্যাঁ বলুন। 39 সরি এখন তো 40 এখন যদি ভাবো 40 এপ্রিল আমি 39 মনে থেকে বলছি। ওই উনি আমার একটু আগে বলছে বেগুন, ঠিক আছে বেগুন, তখন ওরা 25 বছর কি করছে সামনে কোন কখনো তো 7 বছর হয়েছে খালি, আর 3 বছর রাখি তো 3 বছর চাইয়া এরপরে না ওই বেগুন আর ওই আলুর ইয়ে দিত একটু খাইতে কোন তাইরে কোন বলে বেগুন রাখো তো আর আলু রাখো তো, এটা চাইয়া এরপরে করতে নমস্কার। প্রতিদিন প্রতি সপ্তাহে মিটিং মিছিল সমাবেশ। নমস্কার, কে বলছেন? উদ্ধৃত করছেন সব। হ্যাঁ বলুন। টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। যে আজকে যে জনসভা গেছে ওখানে গাড়িগুলো বন্ধ করছে, অটো বাস সমস্ত কিছু এদের মনের মধ্যে মুদ্রিত করছেন সব। হ্যাঁ, একটা নাটক মঞ্চস্থ করেছেন। কি বিবেকানন্দ ময়দান চেয়েছেন কবে? যখন আপনারা জানেন ওখানে সরকারি প্রোগ্রাম নির্ধারিত আছে, ওইটাকে নিয়ে জল ঘোলা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। নমস্কার, কে বলছেন? আপনাদের দলীয় কার্যক্রমের জন্য বিবেকানন্দ আজকে মনে করেন জনসভা যেখানে গাড়িগুলো সবগুলো বন্ধ করে দিচ্ছে। কেন তাদের মনে এত ভয় কেন? নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি কামজার। হ্যাঁ বলছিলাম আজকে বিজেপির যে সাংবাদিক সম্মেলন করেছে বলছিল যে তারা তাদের মনে হইতেছে আমার এই যে বিজেপির যারা লোকেরা আছে মন্ত্রী বিধায়ক যারা আছে স্যার, তাদের মনে হইতেছে আমার মেমোরি মনে ডাউন হয়ে গেছে, তাদেরকে বলুন ইমিডিয়েটলি চার্জ করার জন্য। কারণ এরা তো উল্টা পাল্টা বোকা আরম্ভ করছে, বড় পাগল হয়ে গেছে এখন কি জানি।
সিপিএম এর জনসভা দেখে তো তারা পাগল হয়ে গেছে, এরা মনে হয় পাগল হয়ে গেছে। এদেরকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলে দেন ইমার্জেন্সি। তারা মুখে বলে এক কথা, কাজ করে আরেক কথা। কাজ তো কিছু করেই না, উল্টো আরো মানুষকে আরো বিভ্রান্ত করছে। এটি কোনো মানে হয় না। হ্যাঁ, তাদেরকে বলুন মেন্টাল হসপিটালে গিয়ে চিকিৎসা করার জন্য। এরা পাগল হয়ে গেছে, পুরা বিজেপির দলটাই পাগল হয়ে গেছে। ইমিডিয়েটলি তাদেরকে মেন্টাল হসপিটালে যাওয়ার জন্য বলুন। ঠিক আছে স্যার। কার্যক্রমের জন্য বিবেকানন্দ ময়দান, যে কোনো ময়দান আপনারা পেতেই পারেন, কিন্তু তার মানে আপনাদের দলীয় কার্যক্রমের জন্য সরকারি নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের 35 বছরে কভার করেছেন, ইনস্ট্যান্স আছে একটা দেখাতে পারবেন না? দেখাতে পারবেন না। এইটাকে নিয়ে জল ঘোলা করেছেন, কারণ তারা জানেন এটাকে নিয়ে জল ঘোলা করবেন। বিবেকানন্দ ময়দানে যদি সমাবেশ করেন, তার 1/4 লোক সেখানে ওনারা খুঁজে পাবেন না। তার জন্য জায়গাটা বেছে রেখেছেন আগে, যে এই জায়গাতেই করবো। মাঝখানে জল ঘোলা করেছেন মানুষের সিম্পথি আদায় করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্র কথা শুনতে হবে, আমরা ভুলে গেছি। কথা বলুন, লাইভে আছেন। সমাবেশ নিয়ে যে বিজেপির নেতৃত্বরা যা কথা বলছেন, পাগলের মতো প্রলাপ করছেন, মানুষ কি পাগলের প্রলাপ বুঝেন না, ভালো প্রলাপ বুঝেন না? সমাবেশ নিয়ে কি করেছে আগরতলা শহরবাসীর লোক কি বুঝলেন না? আমার মনে হয় ওরা কি এতই অভিজ্ঞ লোক, যেটা তারা যেভাবে পড়াশোনা করতেন আর কোন লোক এভাবে পড়াশোনা করতেন না শহরের মধ্যে। হ্যাঁ, দেখলাম বিজেপি মুখপাত্র ধরনের কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন এই সমাবেশ নিয়ে, তাদের মাঠের ব্যাপার নিয়ে কি নাটক কাণ্ড কি করেছেন, কি করেছেন মানুষ তো সবাই জানেন, আগরতলাবাসী তো জানেন। জানার পরে তারা এত প্যান্ডাতে করার কারণটা কি? যা করতেন তো করতেন, এখন এত কিছু না বলারই কথা ছিল কেন? তাদের গায়ে লাগছে, এখন দেখেন যে সমাবেশের লোক বেশি হচ্ছে, তাদের গায়ে এখন জ্বালা পোড়া হয়েছে। এত কথা বলার কে বলছে ওদেরকে? মিথ্যা কথা বলার জন্য। মানুষ কি করে? মানুষ কি এতই বোকা? তারা মিথ্যা যা বলবে মানুষ মেনে নেবে সবকিছু। আরে দেখেন আপনাদের দিন সরে যাচ্ছে, মানুষ যখন মিছিলের মানে লাইন লম্বা করে ফেলেছে, আপনারা বুঝতে পারছেন এখন পাগলের পাল্লা দেখবেন। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীও সেই পাগলের পাল্লাতে এখনো করে কোথাও কোথাও যখন মিটিং করেন। কেন এগুলি বলেন? তারা মিথ্যা কথাগুলি বলা, যদি যতই বেশি মিথ্যা কথা বলবেন ততই তাড়াতাড়ি কিন্তু সরে যাবেন। আপনাদের তো 10 বছর এখনো পূর্ণ হয়নি, মাত্র 5 বছর পেরিয়ে 6 বছর 7 বছরের মধ্যে পড়েছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ 80% 90% চলে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন না এই বাইক বাহিনী দিয়ে থেকে আরম্ভ করে কত রকমের কাণ্ড আপনারা করছেন, মানুষের বাড়িঘর ভাঙছেন, এগুলি মানুষে জান না। আপনাদের লোকদের বাইক বাহিনী তৈরি করে আপনারা ভোটে রেটিং করেছেন, এগুলি ত্রিপুরা রাজ্যের মানুষ কি ভুলে যাচ্ছেন? আপনারা তারপর পাগল লাভ করছেন, কেন এগুলি করছেন? আমরা আমরা অভিজ্ঞ লোক, অভিজ্ঞর মতো কথা বলুন, সুন্দর কথা বলুন, মিথ্যা কথা বাদ দিয়ে সঠিক কথা বলুন। সঠিক কথাটা বললে মানুষের মেনে নেবে। মিথ্যা কথাটা যদি বলেন, ওই একটা কথা আছে, একটু ভালো কাজ করলে একটু মানে কেনা বললে একটু নষ্ট হয়ে যায়, দেয় করুন। আপনারা কিন্তু সেই জিনিসটা আরম্ভ করতে, যতই আপনারা পাগলের পাল্লা করবেন আপনাদের নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনারা এগুলো বাদ দেন, আপনারা সঠিক কাজ করতে চেষ্টা করবেন। এখন আপনাদের সময় আছে। কেন আপনারা বেকারদের চাকরি দেন নাই কেন? আর যেভাবে চাকরি দেন, এটা কি চাকরি দেওয়া বলতে 6 লক্ষ পরীক্ষা দিয়ে 1100 লোক পাস করে আপনাদের কিরকম প্রতিযোগিতা? কেন আপনারা এসব কি করতে জানেন? আপনাদের পার্টির লোক আপনাদেরকে রেহাই দেবে না, কারণ আপনারা পেছনে পেছনে যারা ঘুরেছিল চাকরির জন্য ঘুরেছিল, দেখতে আপনি দেখতে আপনারা দিতে পারছেন না, যার জন্য আপনারা এই বিভিন্ন পদক্ষেপ কড়াকড়ি পদক্ষেপের মধ্যে নিয়েছেন। আপনাদের লোক কিন্তু আসলে পাচ্ছেন না, পাচ্ছে না অ্যাকচুয়ালি চাকরিগুলি যাচ্ছে সিপিএম এর হাতে যে কয়েকটা হচ্ছে। কিন্তু দেখা গেল ত্রিপুরার বেকার তুলনা এত কম চাকরি দিচ্ছেন, বেকাররা কিভাবে মানবে? আপনারা নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কথা বলুন।
কথা বলুন, হ্যালো। কথা বলুন। হ্যাঁ, বলছি তো কথা বলছে, কিন্তু আমাদের বেতনে তো দিচ্ছে পাচ্ছে না। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগত থেকে বলছি। হ্যাঁ বলুন। উনি যে আজকে সাংবাদিক সম্মেলন করলেন, উনি কি জানেন যে সারা ত্রিপুরা রাজ্যে আজকে গতকালকে জনসভার জন্য বিমাননগর রেল স্টেশন, বাদাঘাট রেল স্টেশন, কমলপুর, অমরপুর, কুয়ায় সব রাস্তা বন্ধ করে দিয়েছেন যাতে জনসমাবেশে না আসতে পারে। কিন্তু ওনারা কি জানেন যে জনসাধারণ বিভিন্ন কাজে অফিস আদালতে যাওয়ার জন্য সব রাস্তা বন্ধ করে দিয়েছে। উনি আজকে যেভাবে বলছেন, হ্যাঁ, এই সমাবেশ এবং এবং গতকালকে আর এক নেত্রীও বলেছেন যে সিপিআইএম এর রাজ্যসভা মানুষ প্রত্যাখ্যান করেছেন, এবং আমি প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষ সাক্ষী। ওনার দলের, ওনার বিজেপির অনেক লোক গতকালকে এই জমায়েতে এসেছেন। কাজে উনি যেভাবে আজকে এই টিভিতে আপনাদের সব ইয়েতে যে বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন, এতে মানুষ কিন্তু আরো ক্ষিপ্ত হচ্ছেন। কাজেই না জানা না জেনে এইভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য, না করার জন্য ওনার কাছে অনুরোধ রাখছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন, হ্যালো, হ্যালো। কথা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। বলুন। নিজের সুব্রত চক্রবর্তী মানে নিজের একটু একটা ঠিক নাই। ত্রিপুরা রাজ্যে যদি বিজেপি ভালো কোনো কাজ করে থাকে সেটা মানুষ তার জানান দিবে। ওনার মতন একটা বার্তা এখানে টিভিতে বসে। আপনারা অবশ্যই এই অনুষ্ঠান থেকে হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কয়েকটি বিষয় আপনারা উত্থাপন করেছেন, কিন্তু আমরা একটি কথা বলি, আপনারা প্রত্যেকেই আপনাদের ভাবনার বাইরে একটা অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও একটা আগরতলায় এই সমাবেশ কেন্দ্রিক একটা ব্যাখ্যা আছে সাধারণ মানুষের, বা ব্যবসায়ী থেকে যানবাহন চালক প্রতি মানুষ যারা গতকাল প্রত্যক্ষ করেছেন। এখন প্রশ্ন হলো এই, বিজেপি কি কার্যত শুধু সাংবাদিক সম্মেলনে জবাব দেওয়ার পাশাপাশি ময়দানে নেমে পাল্টা কর্মসূচি সংগঠিত করে নিজেদের শক্তির মহড়া দেবে? সিপিআইএমকে কার্যত চ্যালেঞ্জ ছড়ে দিতে বিজেপি কি পাল্টা কোনো কর্মসূচি নেবে? এই প্রশ্ন উঠতেই পারে। এই প্রশ্নের উত্তর বোধ হয় বিজেপির নেতাদের কাছে আছে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।